গাণিতিক সমস্যা সমাধান পর্ব 2। তো দেখো গাণিতিক উদাহরণ নাম্বার 6। পৃথুলা ও মিথুলা দুই বোন মহাজগৎ নিয়ে গল্প করছিল। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া নিয়েও তারা আলোচনা করছিল। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এখানে ক নাম্বার কোশ্চেনে বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক করা হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা বের করো। তো এক বছর সমান আমরা যেটা জানি 365 দিন। এটা কেন? কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার একবার মানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঠিক ওই পয়েন্টে আসতে 365 দিন লাগে। এই কারণে আমরা এখানে হলো এক বছর সমান বুঝি হচ্ছে 365 দিন, মানে পৃথিবীর পর্যায়কালটা হচ্ছে 365 দিন। কিন্তু যদি ব্যাসার্ধের পরিবর্তন করে অর্ধেক করা হয় তখন পৃথিবীর যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে ওই বিন্দুতে আসতে কত সময় লাগবে সেটাই হবে তার এক বছর বা তার পর্যায়কাল। ক নাম্বার সমাধান। ধরো পৃথিবী থেকে এই যে কেপলার যখন গ্রহগুলোর এই পর্যায়কালের সূত্রগুলো দিছিল তখন একটা গড় দূরত্ব নিয়ে আলোচনা করছিল, মানে গড় দূরত্ব ধরে সূত্রটা দিছিল। অর্থাৎ পৃথিবী হচ্ছে এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে সূর্যকে ঘিরে। তো দেখো এখান থেকে সূর্য থেকে ধর এটা যদি পৃথিবী হয়, এই পজিশনে পৃথিবী থাকে, তখন সূর্য থেকে তার দূরত্ব অনেকটা বড়। আর পৃথিবী যখন এই বিন্দুতে আস্তে আস্তে এই পয়েন্টে চলে আসলো তখন দেখো এই দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ দূরত্ব দুইটা আর সেম নাই। তার মানে এই কারণে করছে কি, কেপলার একটা গড় দূরত্ব নিয়ে কাজ করছে। তো আমরা এখন দেখি এই কোশ্চেনটা কীভাবে সলিউশন করবো গড় দূরত্ব নিয়ে। এবার মনে করো এটা হচ্ছে সূর্য, সান, আর পৃথিবী একটা গড় দূরত্ব এই দূরত্বে বর্তমান অবস্থায় পরিভ্রমণ করছে। এটাকে আমরা ধরলাম হচ্ছে R1। এখানে পৃথিবী আছে, কিন্তু কোশ্চেনে যেটা বলছে যদি এই দূরত্বটা অর্ধেক করা হয়, তো পৃথিবী যখন দূরত্ব হচ্ছে R1 ছিল, এত বড় দূরত্ব যখন ছিল মানে নর্মাল স্বাভাবিক অবস্থায়, তখন পৃথিবীর এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ঘুরে আসতে সময় লাগতো হচ্ছে T1, মানে 365 দিন। এই T1-এর ভ্যালুটা দিয়ে দিছে 365 ডেজ। কিন্তু কোশ্চেন করছে যদি দূরত্বটা অর্ধেক করা হয়, মানে দূরত্বটা যদি পৃথিবী থেকে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি অর্ধেক করা হয় তখন পর্যায়কাল কত হবে। তার মানে এই দূরত্বটা হচ্ছে R2, আর R2 সমান বলে দিছে যে R2 সমান হলো হাফ ইন্টু R1, R1 দূরত্বের অর্ধেক। সেই ক্ষেত্রে T2 সমান হোয়াট, অর্থাৎ এইবার এখানে থাকা পৃথিবী এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক আবার এই বিন্দুতেই পৌঁছাতে কত সময় লাগবে সেটাই হচ্ছে T2, বা পৃথিবীর পর্যায়কাল, বা এক বছর। এক বছরে এখানে দিন সংখ্যা কত এটাই বের করতে বলছে, যে এক বছরে কত দিন সংখ্যা হবে। এখন যদি আমরা কেপলারের সূত্রটা একটু খেয়াল করি, কেপলারের সূত্র কি ছিল? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি যে T2 ডিভাইডেড বাই T1 এটার উপরে স্কোয়ার। আচ্ছা, সমান, এটা সমান কি লেখা যাবে, যেহেতু সমানুপাতিক তার মানে উপরে থাকবে R2, নিচে থাকবে R1, দুইটার উপরে কিউব। তাহলে একটা কাজ করি, হোল কিউব দিয়ে দিলাম। আমাদের বের করতে হবে T2-র ভ্যালু। তাহলে দেখো T2 ডিভাইডেড বাই T1, এটাকে রেখে দিলাম স্কোয়ার। এই দুটা যদি কাজ করি, R2 সমান কি দেওয়া আছে, হাফ ইন্টু R1, আর নিচে R1 থাকলো, এটার উপরে কিউব। তো এখান থেকে আর 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 কাটা গেল, তার মানে হাফের উপরে কিউব, সেটাকে লেখা যায় হচ্ছে 1/2 কিউব, মানে 1/8। এরপরে T2 ডিভাইডেড বাই T1 এটা সমান লেখা যাবে হচ্ছে 1/√8। স্কোয়ারটা পাশে এসে তারপরের লাইন। এখন যদি আমরা জাস্ট T1-এর ভ্যালুটা বসাই দিই তাহলে কাজ হবে। T2 ইকুয়াল টু 1/8 ইন্টু T1, 1/8 T1-এর ভ্যালু হচ্ছে 365 দিন ছিল, 365 ডেজ। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে পাওয়া হচ্ছে 129.04।
129.04। তো 04 ডেজ, এটা তো লেখার দরকার হয় না, 129 ডেজ লিখে দেবো একদম। তার মানে যদি এই দূরত্বটা হ্রাস পায়, এখানে বোঝা গেল দূরত্বটা যদি এই যে অর্ধেক হয়ে যায়, তখন পৃথিবী আরও দ্রুত চলাচল করবে। যে কারণে মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক আবার এই বিন্দুতে আসতে 365 দিন লাগবে না, আরও কম সময় লাগবে। সেটা কত দিন? 129 দিন। তখন আমরা 129 দিনে 1 বছর পাবো। পরবর্তী প্রবলেম, পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয় তাহলে নিরীক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে, বিশ্লেষণ করে মতামত দাও। এখন দেখো, পৃথিবীর আবর্তন দুই ধরনের, একটা হচ্ছে বার্ষিক গতি আর একটা হচ্ছে আহ্নিক গতি। অর্থাৎ এই যে আবর্তনটা আমরা প্রথমে দেখলাম, যে বিন্দু থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ সূর্যকে ঘিরে যে আবর্তন উপবৃত্তাকার পথে, সেই আবর্তনকে বলা হচ্ছে বার্ষিক আবর্তন। সেটার কারণে পৃথিবীর 1 বছরে কত দিন হয় এটা জানা যায়। কিন্তু এই নিজ অক্ষের উপর দিয়ে আবর্তন করার সময় পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপর আবার একটা আবর্তন করে এভাবে। অর্থাৎ এটা কেপলার সূত্র পড়ার সময় আমরা দেখছিলাম যে পৃথিবী এই যে এইভাবে ঘুরতে ঘুরতে যায়। তো এই ঘোরার কারণে পৃথিবীর হলো অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন হয়। কিন্তু এই বার্ষিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হয় না, পৃথিবীর পরিবর্তন হয় তার নিজ অক্ষের উপর যে পৃথিবী ঘুরতে থাকে, এটার কারণে একটা জি এর মানের উপর প্রভাব পড়ে বিভিন্ন রেখায়। তো এটা আমরা দেখব। কারণ কোশ্চেনে বলছে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। আমরা দেখি, একটা পৃথিবী আঁকাই। আচ্ছা, খ নাম্বার সলিউশন। এটা বোঝার জন্য একটু আমরা দেখি। ধরো এটা হচ্ছে গোলক মানে পৃথিবী, এটা তার কেন্দ্র। তো পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করে, তার মানে কি সেখানে একটু দেখো, পৃথিবী এই যে এটা তার অক্ষ, এই অক্ষের পর একটা নির্দিষ্ট বেগে, একটা কনস্ট্যান্ট ঘূর্ণন বেগে, ওমেগা বেগে, কৌণিক বেগে পৃথিবী ঘুরতেছে। তো এখান থেকে যে কোনো একটা অক্ষরেখায় এই ধরো ল্যামডা দূরত্বে এই পজিশনে জি ল্যামডার ভ্যালুটা কত এটা আমরা আগেই বের করছিলাম। জি ল্যামডা এটা হলো জি মাইনাস, সূত্রটা মনে আছে অবশ্যই, জি মাইনাস এটা হলো ওমেগা কজ ল্যামডা হোল স্কোয়ার ইন্টু আর। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো একটা রেখায় বা যে কোনো একটা পয়েন্টে পৃথিবীর ঘূর্ণনের কারণে জি ল্যামডার ভ্যালু কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে জিজ্ঞেস করছে যে পৃথিবীর আবর্তন বন্ধ হলে এই ওজনের মানের কি রূপ পরিবর্তন হবে। তাহলে আমরা আগে বের করি যে পৃথিবীর যদি আবর্তন থাকেই, তাহলে নিরক্ষীয় রেখা মানে এই রেখা বরাবর একদম ল্যামডার ভ্যালুটা 0, অর্থাৎ কোনো বস্তু যদি এই পজিশনে থাকে তখন তার অভিকর্ষ ত্বরণ কত কাজ করবে, এবং যদি আবর্তন বন্ধ হয় তখন এই পজিশনে থাকা কোনো একটা বস্তুর ওজনের কীরূপ পরিবর্তন হবে এটাই বের করতে হবে। এই রেখাটাকে আমরা কি বলি? নিরক্ষীয় রেখা। নিরক্ষীয় রেখা বা বিষুবীয় রেখা। আর উপরের এই রেখাটাকে বলি আমরা মেরু অঞ্চল। এই উপরের একদম অঞ্চলটাকে, এই অঞ্চলটা একদম ল্যামডার মান 90 ডিগ্রি হলে তাকে বলা হবে মেরু অঞ্চল। তাহলে আমরা দেখি পৃথিবীর আবর্তন যদি থাকে তখন জি এর মানটা কত আসবে। জি এর মান বের করতে পারলে আমরা ওজনের মান বের করতে পারবো। পৃথিবীর আবর্তন থাকলে মানে স্বাভাবিক অবস্থায় যেটা নিরক্ষীয় রেখায় নিরক্ষীয় রেখা বলতে কি? ল্যামডা ইকুয়াল টু 0। জি ল্যামডা এর মান এটা আমরা বের করব। সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে জি ল্যামডা ইকুয়াল টু, এটা কিন্তু ল্যামডা, জি মাইনাস ওমেগা কজ ল্যামডা তার উপর হোল স্কোয়ার ইন্টু আর। এবার ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 0, তার মানে জি 0। আচ্ছা, এখানে জি 0 দেওয়ার দরকার নাই, এভাবে দিবা জি ল্যামডা ইকুয়াল টু 0 ইকুয়াল জি মাইনাস ওমেগার ভ্যালু কত এটা বসাচ্ছি,
তার মানে ওমেগা স্কোয়ার। এখন দেখো কস জিরোর মান কত, 1, তার মানে এইটুকুর ভ্যালু কত আসবে, এইটুকুর ভ্যালু আসবে 1, তার মানে এখানে থাকবে শুধু কি ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা হোল স্কোয়ার দিলাম, এখানে দিলাম আর। এখন আমরা যেটা জানি যে ভি রৈখিক বেগ, এটা সমান কি লেখা যায়, অতিক্রান্ত রৈখিক দূরত্ব ডিভাইডেড বাই সময়। আর কৌণিক বেগ এটা সমান কি লেখা যাবে, অতিক্রান্ত কৌণিক দূরত্ব, সেটাকে কি কি বলি আমরা, থিটা ডিভাইডেড বাই এবার হবে হচ্ছে সময়। তো এখন এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো পৃথিবী ঠিক এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ পৃথিবী যখন এই নিজ অক্ষকে কেন্দ্র করে একবার আবর্তন করে, এই পরিমাণ কৌণিক দূরত্ব কি হবে, অর্থাৎ এইভাবে যাত্রা শুরু করে এখানে চলে আসবে, পৃথিবীটা ঘুরবে আর কি, এই ওমেগা বেগে এটা ঘুরবে। তো এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে আসতে কত কৌণিক দূরত্ব অতিক্রম করবে, 2 পাই, মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে ওমেগার ভ্যালু এখানে লিখলাম হচ্ছে 2 পাই রেডিয়ান। আর টি এর ভ্যালু কত, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ একবার হচ্ছে একটা পর্যায় সম্পূর্ণ করতে কত সময় লাগে, মানে একদিন, সেটা হচ্ছে 24 ঘন্টা। এটাকে যদি লিখি এভাবে 24 গুণন 60 গুণন 60, এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখানে রেডিয়ান দিছি, এখানে শুধু সেকেন্ড দিলে হবে, পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এখন এই ওমেগার ভ্যালু আর হচ্ছে আর এর ভ্যালু সব কিছু যদি আমরা বসাই, তাহলে জি ল্যামডার মান আমরা ক্যালকুলেশন করলে পাবো, অর্থাৎ 0 ডিগ্রিতে জি ল্যামডা লিখলে হবে, সমস্যা নেই, এখানে 0 না দিলেও কোনো প্রবলেম নাই, দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা উপরে মেনশন করেই দিছি, এই যে এখানে যেহেতু মেনশন করেই দিছি তাহলে আর দরকার নেই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে মানগুলো বসাও, আচ্ছা মানগুলো বসায় 9.8 মাইনাস ওমেগার ভ্যালু এখানে কত পাইলাম, উপরে হচ্ছে 2 পাই, নিচে এটা গুণ করলে আসবে হলো 86,400 সেকেন্ড, আর উপরে থাকবে রেডিয়ান। আর পৃথিবীর যে দূরত্ব ব্যাসার্ধ সেটা হচ্ছে 6.4 গুণন 10⁶ মিটার। এই সব ক্যালকুলেশন করলে জি ল্যামডার ভ্যালু পাবা হচ্ছে, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করি, দেখি ভ্যালুটা কত আসে। উপরে হচ্ছে 2 পাই, 2 পাই, আর নিচে হচ্ছে 86,400, এটার উপরে স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ারটা মিস গেছে, এটার উপরে স্কোয়ার ইন্টু 6.4, 10⁶। এবার জি থেকে 9.8 থেকে এটা বিয়োগ করতে হবে, 9.8 মাইনাস অ্যান্সার, অর্থাৎ এই ভ্যালুটা আসবে হচ্ছে 9.766 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এবারে আমরা দেখব পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয় তখন এই ভ্যালুটা কত আসবে। দেখো এটা একদম সহজ হিসাব, পৃথিবীর আবর্তন বন্ধ হলে কি হবে, এই উপরের দিকে তাকাও, তখন এই ল্যামডার মান না সরি ওমেগার মানটা হবে 0, তার মানে এই পুরো টার্ম 0, তখন জি ল্যামডার ভ্যালুটা কত আসবে, জি, তার মানে জি এর মান তখন 9.8 থাকবে। আর তাহলে আমরা এখানে লিখতে পারি আবর্তন বন্ধ হলে তখন কি হবে, ওমেগা ইকুয়াল টু 0 আসবে, এটা ক্যালকুলেশন করবা। তাহলে সেই ক্ষেত্রে আবর্তন বন্ধ হলে জি এর মান কোথায়, নিরক্ষীয় রেখায়, নিরক্ষীয় রেখাতে জি ল্যামডা প্রাইম দিতে পারি, এটা সমান আসবে হচ্ছে কত, 9.8। এখন এই দুইটার ভিতর পার্থক্য কত যদি বের করতে চাই, তাহলে ডেল্টা জি, আচ্ছা ডেল জি এটা সমান লেখা যাবে হচ্ছে জি ল্যামডা প্রাইম মাইনাস জি ল্যামডা। এখন এই দুইটা যদি বিয়োগ করি তাহলে মান কত আসবে, 0.0338 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, এখন ওজন শতকরা কত বৃদ্ধি পায় নিরক্ষীয় থাকায় এম ভরের কোনো বস্তুর ওজন এমজি, তাহলে এমজি ওজন বিশিষ্ট
কোনো বস্তুর ওজন বৃদ্ধি পায়, ওজন কতটুকু বৃদ্ধি পাবে? দেখো জি এর মান যদি এতটুকু বৃদ্ধি পায় তাহলে ওজন বৃদ্ধি পাবে কত? ওজন বৃদ্ধি এখানে লিখতে পারি ওজন বৃদ্ধি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু লেখা যাবে এম ইন্টু ডেল্টা জি। তার মানে আমরা লিখতে পারি এখানে এম ইন্টু ডেল্টা জি, এই পরিমাণ বৃদ্ধি পাবে। তো পার্সেন্টেজ বের করার জন্য আমাদের কি করতে হয়? 100 ওজনে কত, এম জিতে এত, অতএব যদি এখন বলি আমি 1 কেজি ওজন বিশিষ্ট কোনো বস্তুর ওজন বৃদ্ধি পাবে, উপরে থাকবে এম ইন্টু ডেল্টা জি আর নিচে থাকবে হচ্ছে এম জি। এখন আমি যদি 100 কেজির জন্য বের করতে পারি, সরি এখানে কেজি লেখা যাবে না, 100 নিউটন লিখতে হবে, এখানে একদমই কেজি লেখা যাবে না, নিউটন লিখতে হবে, 1 নিউটন। আর এমজি এটা লেখক নিউটন আছে, অর্থাৎ 100 নিউটন ওজন বিশিষ্ট কোনো বস্তুর ওজন বৃদ্ধি পাবে এক্ষেত্রে কত? তাহলে এখানে আমরা 100 গুণ দিয়ে দেবো এম ইন্টু ডেল্টা জি, ওপরে দেবো হচ্ছে 100 গুণ, তাহলে এখানে পার্সেন্টেজ দিতে পারবো আর নিচে থাকবে হচ্ছে এমজি। এখান থেকে দেখো এই এম এম কাটা, তো যদি এই পুরোটা ক্যালকুলেট করো, এখন যদি এই ডেল্টা জি এর ভ্যালুটা বসাও, 100-র মান বসাও, 9.8 বসাও, তাহলে পুরোটা ক্যালকুলেট করলে মান পাবা হচ্ছে 0.346%, মানে এত পার্সেন্ট করে ওজন বৃদ্ধি পাবে। আচ্ছা, তার পরবর্তী প্রবলেম, উদাহরণ নাম্বার 7, পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, একে আহ্নিক গতি বলে, এটা আমরা জানি। তো পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণ সর্বত্র সমান নয়, এটাও আমরা জানি, একটু আগেই তো দেখলাম আগের ম্যাথটায়। এবার পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয় এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে একটু ভুল আছে, আচ্ছা দেখো এটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 9.8। এখন যেটা বের করতে হবে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে, তার মানে ল্যামডার ভ্যালু দিয়ে দিছে 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। একদমই ইজি। ক নম্বর আগেই করলাম আমরা যে জি ল্যামডা এটা সমান কি জানি, জি মাইনাস ওমেগা কস ল্যামডা তার উপরে হোল স্কোয়ার ইন্টু আর। তো এখানে শুধু ল্যামডার ভ্যালু কত বসাবো, 45 ডিগ্রি বসাও, তাহলে কাজ হয়ে যাবে। আর এই ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালুটা তোমরা নিজেরাও বের করতে পারো, আর না হলে এটা মুখস্থ করবা, ওমেগার ভ্যালু এটা, এই মানটা মনে রাখতে হবে। তাহলে এখানে জি এর মান যেটা আসবে ক্যালকুলেশন করে এটাই মান, একদম নর্মাল, আগের অঙ্কটা করলাম এই জন্য এটা আর করলাম না। তার পরবর্তী ম্যাথ, বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে? আচ্ছা এটা একটু দেখি, আচ্ছা এটা নিজে করবা। খ নাম্বার, জি ল্যামডা যেটা জানি আমরা, নিরক্ষীয় বলছে, নিরক্ষীয় মানে কত, ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা এটা আর একটু ভালোভাবে সমাধান করি। নিরক্ষীয় রেখা বলতে কোনটা বোঝায় এখানে একটু দেখি, অর্থাৎ কোশ্চেনটা বলছে যে এই যে পৃথিবীর ঠিক এই পজিশনে থাকা, অর্থাৎ এই বরাবর যদি একটা বৃত্ত আঁকি, এই পৃষ্ঠ বরাবর যে কোনো জায়গাতে থাকার জন্য ল্যামডার মানটা কত হবে, 0 হবে, ল্যামডার ভ্যালুগুলো হবে 0। এই রেখাকে বলা হবে নিরক্ষীয় রেখা। তো এই রেখাতে থাকা কোনো একটা বস্তুর ওজন শূন্য, তার মানে কি তার উপরে অভিকর্ষ ত্বরণ শূন্য। এই যে জি ল্যামডার ভ্যালুটা শূন্য যদি হয়, এখানে থাকা কোনো বস্তুর উপর জি ল্যামডার ভ্যালু যদি শূন্য হতে হয়, তখন কি হতে হবে, এই ওমেগার মান অর্থাৎ পৃথিবীকে কত দ্রুত ঘুরতে হবে এই মানটাই জানতে চাইছে, যে পৃথিবীর এই সেই ক্ষেত্রে ওমেগার ভ্যালুটা কত গুণ পরিবর্তন করতে হবে যখন এখানে থাকা একটা বস্তু হচ্ছে ওজনহীন অনুভব করবে। এটা কিন্তু নিরক্ষীয় রেখা, এটা আমরা বুঝতে পারছি। আর নিরক্ষীয় রেখার জন্য ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখানে আর লিখলাম না, আলাদা করে তোমরা লিখে নিতে পারো। তাহলে নিরক্ষীয় লেখার জন্য কি হয়, ল্যামডা ইকুয়াল টু 0 হয়। তো এখানে জিজ্ঞেস করছে, আমরা যেটা জানি যে জি ল্যামডা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, জি ল্যামডা ইকুয়াল লেখা যায় জি মাইনাস ওমেগা কজ ল্যামডা এটার উপরে হোল স্কোয়ার ইন্টু আর। তখন কথা হচ্ছে এই জি ল্যামডার ভ্যালুটা শূন্য হবে, আর এটা শূন্য হতে হলে
এই ওমেগার ভ্যালু কত হবে এটাই জানতে চাইছে, পৃথিবীর ঘূর্ণন কত গুণ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা একটু দেখি, এই পাশে আমি 0 বসালাম, এই পাশে থাকলো জি এর মান, সেটা কত, আচ্ছা জি লিখলাম, মাইনাস এখানে থাকবে ওমেগা স্কোয়ার ইন্টু ল্যামডার ভ্যালু যদি 0 বসায় তাহলে কজ ল্যামডার ভ্যালু কত আসবে 1, তাহলে ওমেগা স্কোয়ার থাকবে আর এখানে থাকবে 4। এবার এই জিটাকে এর পাশে পার করলাম, তাহলে মাইনাস জি ইকুয়াল টু এখানে থাকবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর, তাহলে উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, ওমেগা স্কোয়ার ইকুয়াল পাবো হচ্ছে জি ডিভাইডেড বাই আর, জি ডিভাইডেড বাই আর, অতএব ওমেগা ইকুয়াল টু রুট আবার জি ডিভাইডেড বাই আর। এখন ওমেগার এককটা কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড আসবে, রেডিয়ান পার সেকেন্ড। যদি আমরা এই জি এর মানটা এসআই এককে বসাই আর এর মানটা এসআই এককে বসাই তখনই আমরা পাবো রেডিয়ান পার সেকেন্ড। এবার মানগুলো যদি বসাই, জি এর ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা এককটা দিলাম না কারণ আমি এখানে একবারে দিছি রেডিয়ান পার সেকেন্ড। এবার আর এর ব্যাসার্ধর মান কত 6.4 ইন্টু 10⁶ মিটার, আচ্ছা মিটার লিখবো না। এখন এটা একটু ক্যালকুলেশন করি, উপরে 9.8 আর নিচে থাকবে 6.4 ইন্টু 10⁶। এই ভ্যালুটা আসে হচ্ছে, আচ্ছা কোথাও ভুল জানি তো, ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু 0, তা 45 ডিগ্রি বলছে এখানে, ও আচ্ছা ল্যামডার ভ্যালু 0 বলছে। তাহলে এই পুরোটা যদি এখন ক্যালকুলেট করি তাহলে মানটা পাবো হচ্ছে 1.237 ইন্টু 10⁻³ আচ্ছা লিখি 1.237 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। তো এটা যেহেতু পরিবর্তিত তাই ওমেগা প্রাইম দিতে পারি আমরা, তাহলে বেশি ভালো হয়। তাহলে এখানে ওমেগা প্রাইম দিলাম, এখানে ওমেগা প্রাইমের উপর স্কোয়ার, ওমেগা প্রাইমের উপর স্কোয়ার। আচ্ছা এখন ঠিক আছে, এটা হচ্ছে যখন অভিকর্ষ ত্বরণ হবে, মানে অভিকর্ষ ত্বরণ শূন্য হবে সেই ক্ষেত্রে পৃথিবীর ঘূর্ণন। কিন্তু নর্মালি পৃথিবীর ঘূর্ণন কত, কৌণিক বেগ ওমেগা এটার ভ্যালু কত, এটা কীভাবে বের করতে পারি আমরা, ওমেগা সমান কি জানি আমরা, উপরে হবে কৌণিক বেগ, একটু আগে দেখলাম, ডিভাইডেড বাই টি। তো থিটা সমান সমান কি লিখতে পারি 2π, অর্থাৎ একবার ঘুরে আসতে, আর টি হচ্ছে পর্যায়কাল যদি দিই 300, পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, তার মানে 24 ঘন্টা গুণন 60 এটা যদি ক্যালকুলেট করি দেখি ওমেগার ভ্যালু কত আসে, অর্থাৎ নর্মালি ন্যাচারালি ওমেগার ভ্যালুটা কত, তাহলে উপরে থাকবে 2 শিফট দিয়ে পাই আর নিচে হলো ৮৬,৪০০, হ্যাঁ এটা আসে হচ্ছে 7.27 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ন্যাচারাল ভ্যালু। আর এটা হলো, আর এখানে যেটা বের করলাম এটা কি, এই ওমেগা প্রাইমটা কি, দেখো এই ওমেগা প্রাইম হচ্ছে এই পৃথিবীর নিরক্ষ রেখা, মানে এই রেখাতে থাকা কোনো একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হওয়ার জন্য তখন পৃথিবীর যে ঘূর্ণন বেগ ওমেগা প্রাইম কৌণিক বেগ এটা কত হতে হবে, মানে এখানে থাকা কোনো একটা নিরক্ষ থাকা রেখায় থাকা কোনো একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হতে যেই পরিমাণ দ্রুত বেগে ওমেগাকে মানে পৃথিবীকে তাকে ঘুরতে হবে সেটা হচ্ছে ওমেগা প্রাইম আমরা ধরলাম। তাহলে এই কীরূপ পরিবর্তন করতে হবে এটা জানতে চাইছে। এখন আমরা যদি পরিবর্তনটা দেখতে চাই, ওমেগা প্রাইম ডিভাইডেড বাই ওমেগা যদি লিখলাম, এই দুটার অনুপাত লিখি, এখানে আছে 1.237 ইন্টু 10⁻³ আর নর্মালি যেটা আছে ওমেগা সেটার ভ্যালু হচ্ছে 7.27 ইন্টু 10⁻⁵। 8 নম্বর ম্যাথ, পৃথিবী থেকে 1600 কিলোমিটার উচ্চতায়
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এর বেগ বের করো। তো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দিছে, ভর, আর হচ্ছে এটা কি মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা এখানে এগুলো মিস্টেক আছে, এগুলো এটা দেখো নিচে, এটা হবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, এগুলো টাইপিং মিস্টেক। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এখন উপগ্রহের বেগটা কত এটা বের করতে বলছে। আমাদের তো জানা আছে সূত্র যে উপগ্রহের বেগ ভি সমান রুট আবার ওপরে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর বা গ্রহের ভর, আর হচ্ছে সেই গ্রহের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ওই উপগ্রহটা, কৃত্রিম উপগ্রহটা প্রদক্ষিণ করতেছে। তো এখানে দেখো এইচ এর ভ্যালুটা দেওয়া আছে কত, পৃথিবীর ব্যাসার্ধ দিয়েছে এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতায়। তার মানে এখানে এই একটা বিষয় একটু মানে সতর্ক থাকা উচিত যে এটা হচ্ছে পৃথিবী, এই দূরত্ব হচ্ছে আর, এটা আমরা জানি। আর পৃথিবী পৃষ্ঠ থেকে, অর্থাৎ এই দূরত্বটা থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা, এটাই কিন্তু দেওয়া থাকে। তার মানে এই যে 1600 কিলোমিটার, এটা কার দূরত্ব, এই এইচ এর দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। এখন যদি আমরা মানগুলো বসাই এখানে, ভি ইকুয়াল টু জি এর মান কত, 6.673 ইন্টু 10⁻⁻11, আর পৃথিবীর ভর সেটা হচ্ছে 6 × 10⁻24, 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে এভাবে লেখা যায় 6.4 × 10⁻6 প্লাস মিটার এককে থাকবে, প্লাস তাহলে পরেরটাকেও মিটার এককে রাখতে হবে, অর্থাৎ এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 1600 কিলোমিটার, তার মানে 1.6 ইন্টু 10⁻6 মিটার। এই পুরোটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হলো 7.09 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। আচ্ছা পরবর্তী ম্যাথ একদম ইজি ছিল। এখানে দেখো আচ্ছা নিচের চিত্রে পৃথিবীর ভরটা দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। কৃত্রিম উপগ্রহটি, অর্থাৎ এই যে কৃত্রিম উপগ্রহটা আছে, এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে অবস্থিত। তো এখানে প্রথমে জিজ্ঞেস করছে উপগ্রহটির আনুভূমিক বেগ কত। ঠিক আগের মতোই এখানে শুধু কি চেঞ্জ হবে, এই যে আর এর মানটা কত দেওয়া আছে, এইচ এর মান, সরি, এইটুকু থেকে এই উচ্চতাটা দেওয়া আছে এইচ এর ভ্যালু, আর এইটুকু হচ্ছে আর এর ভ্যালু। তার মানে আর প্লাস এইচ এর ভ্যালু কত এটা বের করতে হবে। ঠিক আগের মতো করে এটা যদি বের করো, এই সূত্রটা ইউজ করো যে ভি ইকুয়াল টু রুট আবার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা যদি ব্যবহার করো তাহলে এই ভি এর ভ্যালুটা পাবা হলো, আচ্ছা এটাকে আমি ভি1 দিতে পারি, কারণ কোশ্চেনে একটু খেয়াল করো। আচ্ছা ভি1 না, এটাকে আমি ভি দিতে পারি, সমস্যা নেই, ওটা খ নম্বরে দেওয়া আছে। সব কিছুর ভ্যালু যদি বসাও তাহলে উপগ্রহের মানটা পাবা হচ্ছে 75.13.04 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। এইবার খ নাম্বার কোশ্চেনটা দেখো, উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এবার 800 কিলোমিটার উচ্চতায় সরানো হয় তাহলে আবর্তনকালে কীরকম পরিবর্তন হবে। আবর্তনকাল মানে কি, আবর্তনকাল মানে হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ একবারে যে বিন্দু থেকে উপগ্রহটা, কৃত্রিম উপগ্রহ যাত্রা শুরু করবে, এটা প্রদক্ষিণ করে ঠিক আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে, এই সময়টা কত। তো প্রথমে T1 আমরা প্রথমে সময়কাল বের করব যখন সে হচ্ছে 690 কিলোমিটার উচ্চতায় আছে। এরপরে T2 সেটা বের করব যখন সে 800 কিলোমিটার উচ্চতায় আছে। তারপর এই দুইটার ভিতর যে পার্থক্য সেটাই আমরা দেখাবো। তো খ নাম্বার, তাহলে আমরা আগে প্রথমে দেখি, যখন কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে 890 কিলোমিটার উচ্চতায় আছে, অর্থাৎ এই পজিশনে আছে, তখন তার পর্যায়কাল টি এর ভ্যালু কত এটা আমরা বের করি। তারপর দেখবো যে না, এটা 890 কিলোমিটার থেকে আরও একটু যদি উপরে রাখা হয়
সেই ক্ষেত্রে পর্যায়কাল কত আসে। তাহলে প্রথম কাজটা আগে করি। যখন 690 কিলোমিটার ছিল তখন বেগটা আমরা বের করছি, এই যে এটা এটা ছিল তার বেগ। তাহলে পর্যায়কালটি সমান কি লেখা যায়? আমরা যেটা জানি ভি সমান কি লিখতে পারি আমরা, এস ডিভাইডেড বাই টি। একইভাবে টি সমান কি লেখা যাবে, এস ডিভাইডেড বাই ভি। আর এই টিটা পর্যায়কাল তখনই হবে যখন এই এস মানে পৃথিবীটা একবার পূর্ণ প্রদক্ষিণ করবে। সেটাকে কি বলা যাবে, পূর্ণ যদি প্রদক্ষিণ করে তখন একটা বৃত্তের পরিধি, অর্থাৎ এই ব্যাসার্ধ যদি তোমার আর হয় তাহলে এই পুরো ডিস্টেন্সটা কতখানি হবে, এই পুরো ডিস্টেন্স এর সমান লেখা যাবে তখন হচ্ছে 2πr। আর এই ব্যাসার্ধ যদি আর প্লাস এইচ হতো, যদি আর প্লাস এইচ হতো তখন পুরো দূরত্বটা লেখা যেত হচ্ছে 2πr প্লাস এইচ। আর এই 2πr প্লাস এইচ পরিমাণ পথ যখন ঘুরে আসবে তখন যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে ঠিক ওই বিন্দুতেই ঘুরে আসবে। তখন এই টিটাকে বড় হাতের টি মানে পর্যায়কাল লেখা যায়, টি ইকুয়াল টু, তখন আমরা লিখতে পারবো হচ্ছে 2πr প্লাস এইচ। এটা আমরা আগেই দেখছিলাম, তারপর আমি বললাম 2πr প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। এখন দেখো টি এর ভ্যালু বের করতে পারবো আমরা এখন সহজেই, টি ইকুয়াল টু, যদি এই মানগুলো বসাই প্রথম ক্ষেত্রে পর্যায়কাল বের করব 2 ইন্টু পাই, আর এর ভ্যালু কত 6.4 ইন্টু 10⁶ মিটার প্লাস, সেখানে মিটার দিতে পারি আমি, সমস্যা নেই, 10⁶ মিটার প্লাস এইচ এর ভ্যালু কত ছিল 690 কিলোমিটার, তার মানে 690 লিখলাম, পয়েন্টটা তুলে দিই, 690 ইন্টু 10⁻³ এখানে থাকলো হচ্ছে মিটার। আর নিচে যদি ভ্যালোসিটিটা বসাই, উপরে ভ্যালোসিটি দেওয়াই আছে এখানে 7513.04। এই টিটা যে এককে আসবে সেটা হচ্ছে সেকেন্ড এককে আসবে। তাহলে এই পুরোটা যদি ক্যালকুলেট করি মানগুলো বসাই তাহলে পর্যায়কাল আসবে হচ্ছে 5929.5 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে যদি উপগ্রহটা, আমরা প্রথমে পর্যায়কাল কোন ক্ষেত্রে বের করলাম, যখন এই 690 কিলোমিটার দূরে। এবার আমরা দেখব 690 থেকে যদি আরও একটু বেশি উচ্চতায় রাখা যায়, অর্থাৎ 800 কিলোমিটার উচ্চতায় রাখা যায়, তখন পর্যায়কাল কত হবে। তাহলে প্রথমে আমরা বের করবো 890 কিলোমিটার উচ্চতায় বেগ v1, ভি প্রাইম ধরলাম যে, এবারে লিখি মনে করি 800, আচ্ছা মনে করে লিখতে হবে না, এখানে লিখতে পারো, এখানে এইচ উচ্চতা, তো এইচ উচ্চতা সমান কত ধরবো, এবার এইচ প্রাইম ধরলাম, এটা হচ্ছে 800 কিলোমিটার, 800 গুণন 10⁻³ মিটার দিতে পারি, 800 গুণন 10⁻³ মিটার। তখন উপগ্রহের যে বেগ সেটা হচ্ছে ভি প্রাইম, এই ভি প্রাইমের ভ্যালুটা আমরা বের করব, ভি প্রাইম ইকুয়াল টু কত এটা আমরা জানি না, এটা আমরা বের করব পার্ট। এখন দেখো ভি ইকুয়াল টু কি জানি আমরা, √/g m ডিভাইডেড বাই আর প্লাস এইচ প্রাইম। এবার শুধু সব কিছুই ঠিক আছে, শুধু এইচ প্রাইমের ভ্যালুটা পরিবর্তন হচ্ছে, সেটা কত 800 কিলোমিটার। আচ্ছা, এবারে মানগুলো যদি বসাই তাহলে ভি এর একটা মান পাবো আমরা, এটা আমরা বের করি, দেখি ভি এর মান কত আছে। এটা সরাসরি টি এর সূত্র দিয়েও বসানো যায়, কিন্তু এইভাবে বেশি সহজ, এই জন্য আমি এইভাবে করলাম 6.67 10⁻−11। আর পৃথিবীর ভর হচ্ছে 6 গুণন 10⁻24, ওপরে এই দুইটা গুণ দিলাম, নিচে হচ্ছে আর প্লাস এইচ, তাহলে আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ প্লাস 800 কিলোমিটার উপরে, তার মানে 800 গুণন 10⁻³ এবার মিটার হয়ে গেল। যদি ক্যালকুলেট করি, এইবার বেগ আসে হচ্ছে, এই ভ্যালোসিটির মানটা আসে হলো 74
57.09 মিটার পার সেকেন্ড। এখন পর্যায়কাল কত? টি প্রাইমটাই বের করবো আমি। পর্যায়কাল বা আবর্তনকাল আছে, যেহেতু আবর্তনকাল লিখছে তাহলে আবর্তনকালই লিখে দিই। আবর্তন কাল টি প্রাইম ইকুয়াল টু, একইভাবে উপরে কি থাকবে, 2 পাই আর প্লাস এইচ প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম। ও এটা কিন্তু ভি প্রাইম হবে, পরিবর্তিত বেগ, মানে 800 কিলোমিটার উচ্চতায় যে বেগটা সেটাকে ভি প্রাইম ধরছি, আর 690 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহের যে বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, সেটাকে ধরছি ভি। এবার যদি সবগুলো ভ্যালু বসাও তাহলে টি প্রাইমের মান পাওয়া হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল করছি, এই ক্ষেত্রে ভ্যালুটা পাওয়া 5929.5 সেকেন্ড। আর আগের ক্ষেত্রে এটা ভুল হয়েছে, এটা কাটা দিয়ে লেখা হচ্ছে, কি ব্যাপার, ভুল করলাম আমি, সরি। আচ্ছা আমি ক্যালকুলেট করে নাই, এটা আগেরটাই ঠিক আছে। আচ্ছা আমি নিজে হিসাব করে দেখি, তবে আগেরটাই দেওয়া আছে যেটা 5929.5 সেকেন্ড। আচ্ছা আর এটা আমি নিজে ক্যালকুলেট করে দেখি কত আসে। ভি এর মান হচ্ছে 74.57, তাহলে উপরে 2, এরপর হচ্ছে পাই, 2 পাই আর প্লাস এইচ, তাই না? আর এর মান কত? 6.4 10⁶ প্লাস 10⁶ প্লাস 800 কিলোমিটার, যেহেতু তার মানে 800 গুণন 10⁻³ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর নিচে থাকবে হচ্ছে ভি এর মান হচ্ছে 7457.09। শিট দিয়ে আনসার। আচ্ছা এইবার ভ্যালুটা হচ্ছে 6066.56 সেকেন্ড। এখন দেখো আবর্তনকালের কি পরিবর্তন হবে এটাই জানতে চাইছি। আবর্তনকালের পরিবর্তন, এখন শুধু তোমার কাজ কি হবে, আবর্তনকালের পরিবর্তন মানে হচ্ছে ডেল টি, তার মানে টি প্রাইম মাইনাস টি। আবর্তনকাল কিন্তু বৃদ্ধি পাইছে আগের থেকে, এই কতটুকু বৃদ্ধি পাইছে, এই দুইটা যদি করে দাও তাহলে পাওয়া হচ্ছে 138.5 সেকেন্ড, খুবই সামান্য পরিমাণ আবর্তনকাল বৃদ্ধি পাইছে। আচ্ছা এটা কিন্তু সেকেন্ড, একক সেকেন্ড, 138.5 সেকেন্ড, এটা হচ্ছে আবর্তনকালের পরিবর্তন। আচ্ছা এটার পরবর্তী ম্যাথ, আর একটা ম্যাথ আছে, লাস্ট ম্যাথ, পৃথিবীর ব্যাস দেওয়া আছে। এবার এটা একটু ভুল হয়েছে, দেখো ব্যাস, প্রিন্টিং মিস্টেক। তো পৃথিবীর ব্যাস কত হবে, এটা 6 ইকুয়াল টু, পৃথিবীর ব্যাস না তো, এটা ব্যাসার্ধ। আচ্ছা এটা ব্যাস না কিন্তু ব্যাসার্ধ, পৃথিবীর, এটা কেটে দিলাম, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁶ মিটার। অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। এটা আগে করানো হয়েছে, যে ভি ইকুয়াল টু কি লেখা যায়, √2gr। আচ্ছা এভাবে না, আমি একদম শুরু থেকে তোমাদের দেখা এটা। তো আমরা এটা এভাবে বের করছিলাম যে হাফ এম হচ্ছে ওই উপগ্রহের বেগ, আর হচ্ছে ভিই তারপরে স্কোয়ার, পুরোটা ক্যালকুলেশন করার দরকার নাই, এই পরিমাণ শক্তি দিলে, আর এখানে যেটা হবে জি এম ডিভাইডেড বাই, এটাকে দিবা হচ্ছে ক্ষুদ্র হাতের আর, জি এম ডিভাইডেড বাই আর, যেহেতু পৃথিবী পৃষ্ঠ বলছে তাই এটা বড় হাতের আর দিতে পারো, এখানে একটা ছোট হাতের এম। এই জিনিসটা কি বোঝায়, লাইনটা মনে আছে কিনা দেখো, এই হাফ এম ভি স্কোয়ার পরিমাণ শক্তি আমরা দিয়েছিলাম, এই শক্তিকে কাজে লাগিয়ে, এই পরিমাণ গতিশক্তি দিয়েছিলাম একটা বস্তুকে, সেই বস্তুটা এই পরিমাণ শক্তি কাজে লাগিয়ে, এই পরিমাণ শক্তিকে ব্যবহার করে এই পরিমাণ কাজ করে। কি করার জন্য কাজ করে, ঠিক হচ্ছে পৃথিবীর আকর্ষণ কেটে ওঠার জন্য,
তার এই মহাকর্ষ ক্ষেত্রের অভিকর্ষ ক্ষেত্রের বাইরে যেতে কাজ করে, অর্থাৎ এই এরিয়া পর্যন্ত কাজ করে সে। আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। তার মানে এখান থেকে ওই পার্শ্ব থেকে এম আর এম কাটা যায়, তারপরে কি লেখা যায় ভিই, তার উপরে স্কোয়ার, ভিটা হচ্ছে স্কেপ ভ্যালোসিটি মানে মুক্ত বেগ, তাহলে এখানে দেখবে 2 GM ডিভাইডেড বাই আর। তো এখান থেকে যেটা করা হয়েছে যে আমরা যেটা জানি GM ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখলে কি পাওয়া যায়, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ভির উপরে স্কোয়ার, তাহলে 2 × GM। যদি আমরা এখানে আর স্কোয়ার দিই তাহলে উপরে একটা আর দিতে হবে। তারপরে লাইনে দেখো ভিই স্কোয়ার সমান কি লেখা যায়, ভি স্কোয়ার সমান লেখা যাচ্ছিল হচ্ছে এই যে GM ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে জি লেখা যায়, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 2GR। অতএব ভিই স্কেপ ভ্যালোসিটি এটা সমান লেখা যাচ্ছে হচ্ছে 2GR। এখন এখানে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুকে এই স্কেপ ভ্যালোসিটি কত এটা জানার জন্য, মানে এটার মানে কি, মানে এখানে কোনো একটা বস্তু আছে পৃথিবী পৃষ্ঠে, তো এটাকে সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম একটা বেগ আছে, একটা মিনিমাম বেগ, যেই বেগে নিক্ষেপ করলে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এর থেকে বেশি বেগে নিক্ষেপ করলে তাহলে তো আরও ফিরে আসবে না। তো একটা মিনিমাম বেগে নিক্ষেপ যদি আমরা করি তাহলে সে এই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। ধরো এইটা হচ্ছে পৃথিবী আর্থ, আর এইটুক এরিয়ার ভিতরে কোনো একটা বস্তু পৃথিবী, কোনো একটা বস্তু রাখা হলে, এই এরিয়ার ভিতরে কোনো বস্তু রাখা হলে পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করে বা করতে পারে, এর বাইরে আর পারে না। তার মানে এই এরিয়াটাকে আমরা বলতে পারি অসীম। পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে অসীমে পাঠানোর জন্য, অসীমে পাঠালে কী হবে, সে আর পৃথিবীতে ফিরে আসবে না, চলে যাবে, অর্থাৎ মুক্তি পেয়ে যাবে, সেই বস্তুটা আর পৃথিবীতে কখনোই ফিরে আসবে না, সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। তো এটাই কিন্তু আমরা দেখলাম। তো পৃথিবী পৃষ্ঠ থেকে ছুরি মারলে মুক্তিবেগ নির্ণয় সূত্রটা কিন্তু এরকম চলে আসছে যে 2, এখানে অভিকর্ষ ত্বরণ কত এটা জানলেই হচ্ছে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, তাহলে আমরা এই মানে হলো মুক্তিবেগটা বের করতে পারতেছি। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে 11.11 বা 11.12, পৃথিবী পৃষ্ঠে 11.12 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 11 কিলোমিটার যাবে, এরকম একটা বেগে নিক্ষেপ করা লাগবে, তাহলে আর পৃথিবীতে ফিরে আসবে না। এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি কত ভরের বস্তু নিক্ষেপ করতেছো, যে বস্তুটা নিক্ষেপ করতেছো তার ভর কত এটা ডাজেন্ট ম্যাটার, মানে এর কোনো সমস্যা না। এর ভর 100 কেজি হোক বা 1000 কেজি হোক বা 4000 কেজি হোক, যত কেজি হোক, তুমি যদি কোনোভাবে এটাকে 11 কিলোমিটার 11.12 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করতে পারো তাহলে পৃথিবীতে আর এই বস্তুটা ফিরে আসবে না। অর্থাৎ এই বেগটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠের জন্য কোনো বস্তু, যে কোনো বস্তুর জন্য মুক্তিবেগ।